গল্পের ঠিকানা, ও গল্পের ঠিকানা, ও গল্পের ঠিকানা। গল্পের ঠিকানা টিম কোনো রকম কুসংস্কার সমর্থন করে না, কিন্তু গল্পের খাতিরে মাঝে মাঝে আমাদের এ ধরনের কিছু দৃশ্যের উপস্থাপনা করতে হয়। আমাদের বিশ্বাস, গল্পের ঠিকানার শ্রোতারাও নিছক গল্প শোনার আনন্দে এই সমস্ত দৃশ্যগুলো গ্রহণ করবেন। সাহিত্য জগতের বিভিন্ন স্বাদের ছোট বড় সব ধরনের গল্পকে অডিও স্টোরির মাধ্যমে রিয়েলিস্টিক করেই তৈরি আমাদের এই বিশেষ নিবেদন গল্পের ঠিকানা। আজ আপনাদের জন্য রয়েছে লেখক H.P. লাভক্রাফটের লেখা দি কল অফ ক্থুলু গল্পের দ্বিতীয় অংশ, দি টেল অফ ইন্সপেক্টর ল্যাগ্রাস। এর আগে প্রকাশিত গল্পের প্রথম অংশ যারা এখনও শোনেননি তাদের অনুরোধ, নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে গল্পটির প্রথম অংশ শুনে আসুন। গল্প পাঠে সুমন এবং গল্পের সূত্রধর আমি স্বর্ণদ্বীপ। শুরু হচ্ছে দি টেল অফ ইন্সপেক্টর ল্যাগ্রাস। গল্পের প্রথম অংশে আপনারা শুনেছিলেন কথক কোনো এক প্রফেসরের গবেষণার জিনিসপত্র থেকে খুঁজে পান কিছু নথি। নথির প্রথম খণ্ড থেকে তিনি জানতে পারেন একজন স্থপতি তার অদ্ভুত স্বপ্নে দেখা একটা প্রাণীর মূর্তি বানিয়ে প্রফেসরের কাছে মূর্তির গায়ে লেখা প্রাচীন চিত্রলিপির অর্থ সম্পর্কে জানতে চান। সেই লিপিও অবশ্য স্বপ্নে দেখেই খোদাই করেছিলেন তিনি। প্রফেসর পুরো ঘটনাটা সবিস্তারে তার কাছ থেকে জেনে নেন। এ বিষয়ে তদন্ত করে তিনি জানতে পারেন যে শুধু সেই স্থপতিই নয়, অনেকেই সেই সময় ওই একই অদ্ভুত স্বপ্ন দেখেছিলেন, আর এর ফলে পৃথিবীর অনেক জায়গায় অনেক চাঞ্চল্যের সূত্রপাত হয়। হেনরির স্বপ্ন দেখা বন্ধ হয়ে গেলেও প্রফেসর এ বিষয়ে তদন্ত থামাননি। তারপর পাণ্ডুলিপির আগের অংশে লেখা উইলকক্সের স্বপ্ন আর তার বানানো মূর্তি প্রফেসরের মনের কোনো এক বহু পুরনো সুপ্ত স্মৃতি জাগিয়ে তুলেছিল। সেই পুনরায় মনে পড়ে যাওয়া ঘটনাগুলোই তিনি লিখে রেখে গেছেন পাণ্ডুলিপির দ্বিতীয় অংশে। সেই নাম না জানা দানবীয় প্রাণী, সেই গা ছমছমে মৃত্যুপুরী, আর সেই অজ্ঞাত চিত্রলিপি, এ সব কিছুই প্রফেসর আগেও দেখেছেন। সেই কথুলু কথাটার সাথে তার আগেও পরিচয় হয়েছে। হয়তো এই কারণেই তিনি হেনরির স্বপ্নের কথা সম্পূর্ণ পাগলামো ভেবে উড়িয়ে দিতে পারেননি। ঘটনাটি ছিল 1908 খ্রিস্টাব্দের, আজ থেকে প্রায় 17 বছর আগের। সেন্ট লুইতে প্রত্নতাত্ত্বিকদের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বলা বাহুল্য, প্রফেসর ছিলেন সেই সম্মেলনের এক অবিচ্ছেদ্য অঙ্গ। সেখানে উপস্থিত দর্শকদের মধ্যে একজন পুলিশ অফিসারও উপস্থিত ছিলেন। ইন্সপেক্টরের নাম জন রেমন্ড লেগ্রাস। মাঝবয়সী, সাদামাটা দেখতে লোক, সুদূর উত্তর অর্লিয়ান্স থেকে সভায় যোগদান করতে এসেছিলেন শুধুমাত্র কিছু প্রশ্নের উত্তর পাওয়ার আশায়। অনেককে সে প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করেও নাকি কোনো সন্তোষজনক উত্তর পাননি লেগ্রাস। তাই অগত্যা এত দূরে পাড়ি দিয়ে বহু আশা নিয়ে এ সম্মেলনে এসেছেন তিনি। এমনটাই জানালেন ইন্সপেক্টর। প্রশ্ন করার আগে একটা অদ্ভুত দেখতে মূর্তি বার করে উপস্থিত সভ্যদের দেখালেন লেগ্রাস। এই মূর্তির উৎপত্তি সম্বন্ধেই জানতে ইচ্ছুক তিনি। অবশ্য প্রত্নতত্ত্ব বিষয়ে কোনো আগ্রহ তার নেই। নিছক তদন্তের স্বার্থেই এ বিষয়ে তার জানাটা জরুরি হয়ে পড়েছিল। মূর্তিটা তারা উদ্ধার করেছিলেন কয়েক মাস আগে দক্ষিণ নিউ অর্লিয়ান্সের সোয়াম্পে ভুডু সম্মেলনে রেড করে। অদ্ভুত ভয়াবহ সমস্ত কাণ্ড শুরু করেছিল সেই গোষ্ঠী। তাদের কাণ্ড কারখানা দেখে আশেপাশের অন্যান্য আদিবাসী গোষ্ঠীরা
ভয় পেয়েছিল ভীষণ। অথচ গ্রেপ্তার হওয়ার পর থেকে তাদের পেট থেকে কোনো কথা বার করা যায়নি এখনও। কিছু জিজ্ঞেস করলেই অদ্ভুত মন গড়া গল্প শুনিয়ে দিচ্ছে তারা। তাই এই মূর্তিটা দিয়েই হয়তো কিছু জানা যেতে পারে, এই আশাই করেছেন লেগ্রাস ও তার পুলিশ বাহিনী। কারণ ওই অদ্ভুত মূর্তিটার যে ভয়ঙ্কর ভুডু আচারের সাথে সম্পর্ক রয়েছে এ বিষয়ে তারা নিশ্চিত। মূর্তিটা নিয়ে শোরগোল পড়ে গেল সভায়। মূর্তিটার এক ঝলক দেখেই চিন্তায় কপাল কুঁচকে গেল উপস্থিত বিজ্ঞানীদের। কেউই কোনো চেনা স্থাপত্যের সাথে এ বস্তুর বিন্দুমাত্র মিল খুঁজে পেলেন না। বিশেষ করে মূর্তির ওই ডিজাইন যে কত হাজার বছর আগে প্রচলিত ছিল সেটাও কেউ সঠিক করে বলতে পারলেন না। মূর্তিটা যে হালকা ফ্যাকাশে সবজেটে রঙের পাথর দিয়ে তৈরি সেটারও কোনো হদিশ কেউ দিতে পারলেন না। মূর্তিটা প্রায় 7-8 ইঞ্চি লম্বা, আর দেখলেই বোঝা যায় ভীষণ পাকা হাতের কাজ। দেখে মনে হয় মূর্তিটা অ্যানথ্রোপয়েড গোষ্ঠীর কোনো দানবের। মূর্তির মাথার জায়গাটায় যেন একটা অজস্র সুর বিশিষ্ট অক্টোপাস বসানো রয়েছে। তার সারা শরীর আঁশে ঢাকা। সামনের আর পিছনের পায়ের আঙুলে ধারালো বাঁকানো নখও রয়েছে দেখা গেল। পিঠে আবার দুটো ডানার মতো কিছু একটার আভাস রয়েছে। মূর্তিটা দেখলেই গা শিউরে ওঠে। সেটা দাঁড় করানো রয়েছে একটা আয়তাকার ব্লকের ওপরে। ওই ব্লকে আবার অজানা ভাষায় কী সব যেন লেখাও রয়েছে। প্রাণীটি সেই আয়তাকার ব্লকের মাঝ বরাবর রাখা একটা সিংহাসনে বসে। ডানা দুটোর অগ্রভাগ সিংহাসনের দুদিক থেকে বিস্তৃত হয়ে স্পর্শ করেছে ব্লকটাকে। তীক্ষ্ণ নখওয়ালা সামনে 2 পা সেই ব্লক থেকে সামান্য উপরে ঝুলন্ত। আর অক্টোপাসের মতো মাথার লম্বা শুঁড়গুলো হাঁটু মোড়া পিছনের পায়ের হাঁটুর থেকে সামান্য নিচে অবধি চলে গিয়েছে। অস্বাভাবিক রকম জীবন্ত মনে হয় মূর্তির প্রাণীটাকে। উপরন্তু এই মূর্তি কার, কোত্থেকে এলো আর কি দিয়েই বা তৈরি এ বিষয়ে কারো কিছু জানা নেই। ব্লকে লেখা চিত্রলিপি আরও এক রহস্যের জন্ম দেয়। সভায় উপস্থিত স্বনামধন্য বিজ্ঞানীদের কেউই এ বিষয়ে কিছুমাত্র আলোকপাত করতে পারলেন না। মনে হয় যেন এ জিনিস মানবজাতির থেকে বিচ্ছিন্ন। পৃথিবীর সাথে এই মূর্তির যেন কোনো সম্বন্ধই নেই। যেন ভুল করে এ জিনিস নশ্বর মানব জগতে চলে এসেছে। ইন্সপেক্টর লেগ্রাস প্রায়ই হাল ছেড়ে দিয়েছিলেন। তখনই উপস্থিত সভ্যদের মধ্যে একজন বয়স্ক ব্যক্তি এগিয়ে এলেন। তিনি বললেন, এই রহস্যময় মূর্তি আর চিত্রলিপি তার চেনা। ভদ্রলোকের নাম উইলিয়াম চ্যানিং ওয়েব। প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে প্রত্নতত্ত্বের অধ্যাপনা করেন তিনি। প্রফেসর ওয়েবের কথা শুনে তাকে তার অভিজ্ঞতার কথা খুলে বলতে অনুরোধ করলেন লেগ্রাস। ওয়েব বলে চললেন, আজ থেকে প্রায় 48 বছর আগের কথা। 48 বছর আমি গ্রিনল্যান্ড আর আইসল্যান্ডে পাড়ি দিয়েছিলাম প্রাচীন টিউনিক জাতির কিছু লিপির খোঁজে। সেই সময় পশ্চিম গ্রিনল্যান্ড উপত্যকা দিয়ে আসার সময় আমার পরিচয় হয় এক বিশেষ এস্কিমোর দলের সঙ্গে। এরা অন্যান্য এস্কিমোদের থেকে অনেকটাই আলাদা। এরা শয়তানের উপাসক। এদের উপাসনা পদ্ধতির ভয়াবহতা অন্যান্য এস্কিমোদেরকে ভয়ভীত করে তুলেছিল। অবশ্য স্থানীয়দের মতে এদের এই পদ্ধতি নাকি পৃথিবীর জন্মেরও বহুকাল আগে থেকেই চলে আসছে। এদের উপাস্যের নাম তরণাসুক। তরণাসুক। আর তাকে তুষ্ট করতে হেন কাজ নেই যা এরা করতে পারে না। নরবলি তো সেখানে অতি সামান্য একটা ব্যাপার। তো এদেরই এক উচ্চবর্ণের পুরোহিতের সাথে ভাব জমিয়েছিলাম আমি। আদায় করেছিলাম কিছু কাগজপত্র। তাতে রোমান হরপে অনুদিত ছিল সেই এস্কিমোদের উপাসনায় ব্যবহৃত বিভিন্ন মন্ত্র। আর সেখানে দেখেছিলাম আমি একটা মূর্তি। আমি নিশ্চিত
হুবহু মিস্টার লেগ্রাসের আনা মূর্তিটারই মতো দেখতে ছিল সেটি। সেই মূর্তি তারা ব্যবহার করত তাদের উপাসনায়। যখন অরোরার আলো বরফ ঢাকা পাহাড়ের চূড়ো স্পর্শ করত, তখন তারা সেই মূর্তিটাকে ঘিরে নৃত্য করত। সেই মূর্তির গায়েও এই রকমই লেখা খোদাই করা ছিল। হ্যাঁ, আমি নিশ্চিত, আমি একদম নিশ্চিত যে সে লিপি আর এই লিপির মধ্যে কোনো ফারাক নেই। প্রফেসর ওয়েবের অদ্ভুত অভিজ্ঞতার কথা শুনে আরও বহু গুণ উৎসাহিত হলেন লেগ্রাস। এত বিশাল ভৌগোলিক দূরত্ব সত্ত্বেও ভুডু গোষ্ঠী আর এস্কিমোদের উপাসনা পদ্ধতির মধ্যে মিল রয়েছে, এ যে কল্পনাও করা যায় না। প্রফেসরকে এস্কিমোদের মন্ত্রটা মনে করতে বললেন লেগ্রাস। প্রফেসর যেটা বললেন সেটা কিছুটা এরকম: ইন হিজ হাউস অ্যাট রিলে ডেড কথুলু ওয়েটস ড্রিমিং। অর্থাৎ রিলে শহরের গৃহে মৃত কথুলু স্বপ্নে আবিষ্ট আছেন। এরপর সকলের অনুরোধে ইন্সপেক্টর লেগ্রাস তার রেইডের ঘটনা বর্ণনা করলেন সবিস্তারে। তারিখটা ছিল 1 নভেম্বর 1907। আমাদের নিউ অরলিয়ন্সের পুলিশ বাহিনীকে ডাকা হয় দক্ষিণের লেগুন কান্ট্রি থেকে। সেখানকার বেশিরভাগই বন্য আদিবাসী, কিন্তু তারা শান্তিপ্রিয়। তারা লেফিদের বংশধর। কোনো কারণে ভীষণ আতঙ্কিত হয়ে তারা পুলিশের সাহায্য চেয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে জানলাম বেশ কয়েকদিন ধরে রাতে গভীর জঙ্গল থেকে ভেসে আসে অদ্ভুত মন্ত্রোচ্চারণের শব্দ। স্থানীয় ভুডু আচাল তারা চেনে। এ জিনিস যেন তার থেকে অনেক বেশি ভয়ানক। সে শব্দ যেদিন প্রথম শোনা গেছিল, তার পরদিন থেকে আবার নতুন এক সমস্যা দেখা দিয়েছে। তাদের গোষ্ঠীর অনেক নারী আর শিশুরা হারিয়ে যেতে থাকে গভীর জঙ্গলে। যেদিন দূরে জঙ্গল থেকে ভেসে আসা টমটমের শব্দ শোনা যায়, তার পরপরই ঘটতে থাকে এই অঘটন। আর সেই রাতগুলোতে হাড় হিম করা আর্তনাদের শব্দে কান ঝালাপালা হয়ে যায় তাদের কয়েকজন নাকি ঘটনাস্থলে গিয়ে দেখে এসেছে হুডু উপাসকরা আকাশ ছোঁয়া আগুনের লিলিহান শিকা ঘিরে নৃত্য করছে। ঘটনা শুনে তদন্তের কাজে নেমে পড়লাম আমরা। সেই সমস্ত আদিবাসীদের কয়েকজনকে গাইড হিসেবে সঙ্গে নিয়ে আমাদের জনাভিষেক পুলিশকর্মী গাড়ি নিয়ে রওনা দিলাম উপাসনা ক্ষেত্রের উদ্দেশ্যে। কিছু দূর গিয়ে রাস্তার অবস্থা দেখে বুঝলাম আর গাড়ি নিয়ে এগোনো সম্ভব নয়। অগত্যা পায়ে হেঁটেই আরও গভীরে প্রবেশ করতে থাকলাম আমরা। সেই সাইপ্রাসের জঙ্গল এত গভীর যে একবর্ণ সূর্যের আলো সেখানে মাটি স্পর্শ করে না। গাছের শিকড়গুলো যেন শিকারির পাতা ফাঁদের মতো বারবার আমাদের পা জড়িয়ে ধরার চেষ্টা করছে। কিছু দূর যাওয়ার পর ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে থাকা কতগুলো কুঁড়ে ঘর দেখতে পেলাম। বহু দূরে কোথা থেকে টমটমের সুর থেমে থেমে ভেসে আসছে বাতাসের তালে তালে, আর ভেসে আসছে কারো যেন ক্ষীণ আর্তনাদ। জঙ্গলের অন্ধকারের মধ্যে হঠাৎ আমাদের চোখে পড়ল এক জায়গা থেকে জ্বলন্ত কয়লার মতো লাল আভা বের হয়ে আসছে। আমাদের আদিবাসী গাইডরা আর এক পাও যেতে রাজি হলো না। অগত্যা কেবল আমরা 20 জন পুলিশই এগিয়ে চললাম সেই লাল আলোকে লক্ষ্য করে। বেশ বুঝতে পারছিলাম আমরা অজানা অদেখা সম্পূর্ণ এক নতুন জগতে পা দিতে চলেছি। ওখানে যে আমাদের জন্য কি অপেক্ষা করছে ঈশ্বরই জানে। লোকমুখে প্রচলিত ওখানে নাকি একটা বিশাল হ্রদ আছে। সেই হ্রদ কেউ কোনোদিন চোখে দেখেনি। সেই হ্রদে নাকি বাস করে নির্দিষ্ট আকারহীন জ্বলন্ত চোখওয়ালা সাদা পুলিপাস জাতীয় জীবেরা। আবার গভীর রাতে নাকি বাদুড়ের মতো ডানাওয়ালা দানবেরা
সব বেরিয়ে আসে গুহার অন্ধকার থেকে। তারা নাকি উপাসনা করে হ্রদের জীবের। সে হ্রদ নাকি মিসিসিপি শহরের থেকেও প্রাচীন। এই জঙ্গলে পশু পাখি আসার আগেই নাকি এই হ্রদের জন্ম হয়েছে। তবে সেই হ্রদ নির্দিষ্টভাবে কোথায় বা তার আদৌ অস্তিত্ব আছে কি না তা অবশ্য কেউ সঠিক করে বলতে পারে না। সবার বিশ্বাস, সে হ্রদের কাছে যে একবার যায় সে আর বেঁচে ফিরে আসতে পারে না। তবে সে হ্রদ থাক বা না থাক, ভুডু সম্মেলনের জায়গাটাও যে ভীষণ ভয়ানক তাতে কোনো সন্দেহ নেই। আর আদিবাসীদের ভয়ের কারণও তাদের চেঁচামেচি নয়, সেই সম্মেলনের স্থান আর উপাসনার পদ্ধতিই হলো ভয়ের আসল কারণ। অন্ধকার জঙ্গলের যেদিক থেকে লাল আলো আর টমটমে সুর ভেসে আসছিল সেই দিকে এগিয়ে যেতে থাকলাম আমরা। এতক্ষণে আমাদের কানে ভেসে আসতে শুরু করলো কয়েকজনের অমানসিক উন্মত্ত চিৎকার। মানুষ তো দূর, কোনো পশু পাখিরও মুখ থেকে ওরকম ভয়ানক আওয়াজ বেরোতে পারে আমরা কেউ কখনো শুনিনি। আমার 19 জন সহকর্মীর 4 জন তো ভয়েই পালিয়ে গেলেন, আর একজন অজ্ঞান হয়ে গেলেন। 2 জন কর্মী আবার হঠাৎ চিৎকার করে কাঁদতে আরম্ভ করলেন। অবশ্য সৌভাগ্যক্রমে সেই অমানসিক চিৎকারে তাদের কান্না ঢাকা পড়ে যায়, তাই আমাদের উপস্থিতি তখনও তাদের কাছে গোপন রয়ে যায়। আমি তখন আমার জ্ঞান হারানো সহকর্মীর চোখে মুখে জল ছিটিয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করছি, আর বাকি পুরো দল ভয়ে স্থাণু হয়ে দাঁড়িয়ে আছে। সহকর্মীর জ্ঞান ফিরলে পর উপাসনা স্থলের দিকে ভালো করে নজর দিলাম আমি। সোয়াম্পের মাঝ বরাবর প্রায় 1 একর জায়গা জুড়ে গাছপালা কেটে দিয়ে একটা দ্বীপের মতো বানানো রয়েছে। তার মাঝে একটা বিশাল অগ্নিকুণ্ডকে ঘিরে উলঙ্গ হয়ে নাচছে কিছু ভুডু আদিবাসীরা। তাদের মুখে সেই পৈশাচিক ধ্বনি। সে যে কি ভয়ানক দৃশ্য তা মুখে বলে বোঝাতে পারবো না আমি। সাইম কিংবা অ্যাংলোরা হলে হয়তো ছবি এঁকে ধারণা দিতে পারতেন। সেই অগ্নিকুণ্ডের মাঝখানে প্রায় 8 ফুট লম্বা একটা গ্রানাইট পাথরের বেদি। তার ঠিক ওপরে রাখা ছিল এক ভয়ানক মূর্তি। আগুনের শিখা উপরে উঠে মিলিয়ে যাওয়ার আগে আলোকিত করে যাচ্ছিল সেই মূর্তির নিম্নাংশ। সেই আলোতে এই মূর্তির ভয়াবহটাই যেন এই মূর্তিটিকে আরো ভয়ানক করে তুলেছে। সেই বেদি থেকে সমান দূরত্বে 10টা মাচা গোল করে বাঁধা হয়েছে, আর সেই মাচা থেকে মাথা নিচে পা উপরের দিকে করে ঝুলিয়ে রাখা হয়েছে সেই হারিয়ে যাওয়া হতভাগ্য আদিবাসীদের মরদেহ। সেই মাচার মধ্যে দিয়ে এই লোকগুলো ওই বেদিকে কেন্দ্র করে বাম দিক থেকে ডান দিকে ঘুরে চলেছে। আমি এসব অবাক হয়ে দেখছিলাম। এমন সময় আমার এক সহকর্মী মিস্টার জোসেফ ডি গালভেজ আমার পাশে এসে দাঁড়িয়ে আমার ডান হাত জোরে চেপে ধরে বলল, শুনতে পাচ্ছেন স্যার? পাচ্ছেন শুনতে? ও ও আসছে স্যার, এই সেই মূর্তির জানোয়ারটা স্যার, ওই যে দেখুন সেই দূরে ও আসছে, আপনি দেখতে পাচ্ছেন না? তিনি অহেতুক বেশি ভয় পাচ্ছেন ভেবে তখন তার কথায় আমল দিইনি, কিন্তু পরে যখন তার সঙ্গে আবার দেখা হয় তখন তাকে জিজ্ঞেস করেছিলাম, আপনি ঠিক কি দেখেছিলেন বলুন তো সেদিন? আপনি শুনতে পাননি স্যার? ডানা ঝাপটানোর শব্দ। আমি নিশ্চিত সেই মূর্তির ডানাওয়ালা জন্তুটার শব্দ। দূরে গাছপালার আড়ালে একজোড়া জ্বলন্ত চোখও দেখেছিলাম আমি। জন্তুটা বিশাল বড় স্যার, জঙ্গলের ওই পাহাড়টার মতো বড়। জানি না তিনি কতটা ঠিক বলেছেন আর কতটা মন গড়া।
হয়তো বেশি আদিবাসী লোককথা শোনার ফলেই তিনি এইসব ভুলভাল জিনিস দেখেছেন। যাই হোক, তো পরিশ্রান্ত হয়ে পুলিশ স্টেশনে ফিরে এলাম সেদিন। বন্দীদের দিকে একটু ভালো করে নজর দিয়ে বুঝলাম এদের মধ্যে বেশিরভাগই নিচু জাতির নাবিক। কয়েকজন নিগ্রো আর মিউলাটো দলে থাকলেও বেশিরভাগ কেপ ভারতে দ্বীপপুঞ্জের ব্রাভা পর্তুগিজ ও ওয়েস্ট ইন্ডিয়ান। জেরা করে জানতে পারলাম এখানেই নাকি ভুডু আচারের সূত্রপাত। তবে এই আচার সাধারণ নিগ্রোদের ডাকিনীতন্ত্রের থেকেও অনেক গভীর ও ভয়ানক। এই জাতি নিজেদের ধর্মাচরণের ওপর অত্যন্ত গভীর বিশ্বাস রয়েছে। ধৃতদের কথা অনুযায়ী এই পৃথিবীতে মানুষ আসার অনেক অনেক আগে এখানে প্রাচীন দেবতারা রাজত্ব করতেন। সেই সমস্ত প্রাচীনেরা সদ্যজাত পৃথিবীতে এসেছিলেন দূর আকাশের কোনো এক নক্ষত্র থেকে। সে সকল দেবতারা ভূগর্ভে ও সমুদ্রগর্ভে তলিয়ে গেছেন বহুদিন আগে। কিন্তু তলিয়ে যাওয়ার আগে পৃথিবীর সর্বপ্রথম মানুষদের তাদের সমস্ত গূঢ় তত্ত্বের কথা জানিয়ে গেছে, এবং সেই মানুষগুলোই এই উপজাতি তৈরি করেছে। তারপর তাদের বিশ্বাস, তাদের এই গোষ্ঠী অমর। পৃথিবীর জন্মের আদিকাল থেকে তাদের অস্তিত্ব ছিল, আজও আছে, আর ভবিষ্যতেও পৃথিবীর কোনো না কোনো অন্ধকার পরিত্যক্ত কোণায় টিকে থাকবে। অপেক্ষা করবে সেই মাহেন্দ্রক্ষণের, যখন সমুদ্রগর্ভের রিলে শহরের বুকে নিদ্রামগ্ন মহান কুথুলু তার মহানিদ্রা থেকে উঠে আসবেন, কুক্ষিগত করবেন সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড। যখন নক্ষত্ররা সঠিক জায়গায় আসবে, তখন তিনি উঠে আসবেন তার সমাধি থেকে, আর এই গোষ্ঠীর মানুষজন আমৃত্যু তৈরি থাকবেন তাকে অভ্যর্থনা জানানোর জন্য। তারা এও বলেছে আপাতভাবে পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ হলেও মানুষের আয়ত্তের বাইরে অনেক জীব এই পৃথিবীতে বর্তমান। যেমন কিছু কালো ডানাওয়ালা প্রাণীরা মাঝে মাঝে গুহার অন্ধকার থেকে বেরিয়ে আসেন মহান কুথুলুর অনুগামীদের দর্শন দিতে, তাদের মধ্যে বিশ্বাসটা যেন টিকে থাকে সেটা নিশ্চিত করতে। কিন্তু এসব প্রাণীরা অবশ্য সেই প্রাচীন দেবতাদের কেউ নন, তাদের মানুষ কখনো চোখে দেখেনি। এই বিভৎস মূর্তিটি কুথুলুর বটে, তবে অন্যান্য দেবতাদের কেমন দেখতে, কুথুলুর মতোই নাকি আলাদা, তা কেউ জানে না। মূর্তির গায়ে লেখা প্রাচীন লিপির অর্থ কারোর জানা নেই, শুধু মুখে মুখে শুনে আসা মন্ত্রটার অর্থ তারা জানে। সেই মন্ত্র নাকি ফিসফিস করে বলতে হয়। তাদের এখন আফসোস, এই নিয়ম মানা হয়নি বলেই নাকি আমাদের হাতে ধরা পড়তে হয়েছে তাদের। উপাসনার নিয়ম সঠিকভাবে না মানলে তার ফল নাকি হয় মারাত্মক। সেই মন্ত্রের মানেটা প্রফেসর ওয়েব আর আমি এর আগেও বলেছি। মানেটা হলো, রিলেহ শহরের গৃহে মৃত কুথুলু স্বপ্নে আবিষ্ট আছেন। ধৃতদের মধ্যে মাত্র 2 জনকে মানসিকভাবে সুস্থ বললেন চিকিৎসকেরা। বিচারে তাদের ফাঁসির হুকুম হলো। বাকিদের স্থানীয় মানসিক হাসপাতালে ভর্তি করানো হলো, যদিও তাদের দাবি নরবলি দেওয়ার পিছনে তাদের কোনো হাত নেই। গুহার ভিতর থেকে যে বড় বড় কালো ডানাওয়ালা জীবেরা বের হয়ে এসেছিল, এটা তাদেরই কাজ, যদিও সে ধরনের কোনো জীবের কোনো হদিশ পুলিশ বাহিনী এখনো পায়নি। ধৃতদের মধ্যে কাস্ত্র নামে একজন অত্যন্ত বয়স্ক নাবিকও ছিল। তার বয়ান থেকে অনেক কথা জানতে পেরেছিলাম আমরা। তার দাবি সে নাকি বিশ্বের অদ্ভুত সমস্ত বন্দরে ঘুরে বেরিয়েছে, আর চীনের পর্বতমালায় গিয়ে দেখা করে এসেছে এই গোষ্ঠী প্রধানদের সঙ্গে। সেসব প্রধানেরা নাকি বহু প্রাচীন কাল থেকে আজও বেঁচে আছে। তারা নাকি তাকে বলেছে মানুষ আসার আগে বিশ্ব ব্রহ্মাণ্ডে রাজত্ব করতে অন্য কেউ। তারা তৈরি করেছিলেন বিশাল বিশাল সব নগর নগরী,
সেসব নগরীর চিহ্ন নাকি এখনো প্রশান্ত মহাসাগরের কোনো এক অজ্ঞাত দ্বীপে বিশাল বিশাল পাথরে বর্তমান। তারা সকলেই মানুষ আসার অনেক আগে মারা যান, কিন্তু সেই গোষ্ঠীর লোকেদের এমন বিদ্যা জানা আছে যাতে সেসব মহান প্রাচীন দেবতাদের আবার বাঁচিয়ে তোলা যায়। সৃষ্টির অমোঘ নিয়মে যখন নক্ষত্ররা ঘুরতে ঘুরতে একটা নির্দিষ্ট অবস্থানে আসবে, তখন নাকি তাদের আবারও পৃথিবীর বুকে বাঁচিয়ে তোলা যাবে। সেসব প্রাচীনেরাও এসেছিলেন দূরের কোনো নক্ষত্রমালা থেকেই। কাস্ত্রো আরও বলল, সেসব মহান দেবতারা নাকি কোনো রক্তমাংসের প্রাণী ছিলেন না। তারা যে কি উপাদান দিয়ে তৈরি তা কেউ বলতে পারে না। যখন নক্ষত্ররা যথাস্থানে ছিল তখন তারা এই পৃথিবীতে রাজত্ব করত, কিন্তু নক্ষত্রের অবস্থানের পরিবর্তন হলেই তাদের পক্ষে বেঁচে থাকা আর সম্ভব হতো না। কিন্তু বেঁচে থাকতেন না মানেই যে মারা যেতেন সেটাও বলা ঠিক নয়। তারা রিলেহ শহরের বিশাল অট্টালিকায় ঘুমিয়ে থাকতেন। মহান কতুলুর কৃপাতেই তারা মারা না গিয়ে নিদ্রামগ্ন হয়ে থাকতেন। ততদিন ওইভাবে থাকতেন যতদিন না পৃথিবী ও নক্ষত্রমণ্ডল আবার তাদের বেঁচে থাকার মতো সঠিক অবস্থানে ফিরে আসছে। এরকম বহুদিন যাবৎ তারা ঘুমিয়ে রয়েছে, কিন্তু এবার তাদের ফিরে আসার জন্য বহির্জগতের সাহায্যের প্রয়োজন। তাদের ঘুমন্ত শরীর এমনভাবে সংরক্ষিত করা রয়েছে যে তারা শুধু অন্ধকারে শুয়ে শুয়ে চিন্তা করে যাচ্ছেন এত বছর ধরে। অবশ্য এ জগতে কি হচ্ছে না হচ্ছে সব খবরই তারা রাখেন, কিন্তু তাদের যোগাযোগের মাধ্যম হলো চিন্তার আদান প্রদান, আর সেটাতেই ছেদ পড়ছে বর্তমানে। পৃথিবীতে যখন প্রথম মানুষ এসেছিল তখনও এভাবেই তারা সেই মানুষের মনে এই উপাচারের বিশ্বাসের বীজ বপন করেছিলেন। সেসব মানুষই এই গোষ্ঠী তৈরি করে তাদের বাণী টিকিয়ে রাখার জন্য। কাস্ত্র ফিসফিসিয়ে বলে চলল, সেই সব মানুষেরা তারপর বিভিন্ন মূর্তি বানিয়ে পুজো করতে শুরু করে সেই সব প্রাচীন দেবতাদের। অন্ধকার নক্ষত্রের কালো আভা সেই মূর্তিগুলোতে বর্তমান। এই গোষ্ঠীও ততদিন বেঁচে থাকবে যতদিন না নক্ষত্রেরা সঠিক অবস্থানে ফিরছে, আর তারপরেই মহান কুথুলু জেগে উঠবেন তার সমাধি ক্ষেত্র থেকে, জাগিয়ে তুলবেন তার সেই মহান প্রাচীন সেনা, অধিগ্রহণ করবেন সমস্ত পৃথিবী। তারপর এই মানুষগুলো আর মহান প্রাচীনেরা মিলে মিশে একাকার হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে পৃথিবী। বন্য প্রাণীদের মতো হত্যার আদিম খেলার মাধ্যমে উল্লাসে মেতে উঠবে তারা। সেসব মহান প্রাচীনেরা তাদের শেখাবেন কিভাবে হত্যার মাধ্যমে আনন্দ উপভোগ করতে হয়। শুধুমাত্র ততদিন এই গোষ্ঠীকে টিকিয়ে রাখতে হবে পৃথিবীর বুকে। আগেকার দিনে সেসব মহান প্রাচীনেরা সমাধিস্থ অবস্থাতেই মানুষের মধ্যে কয়েকজনকে বেছে নিয়ে তার স্বপ্নকে নিয়ন্ত্রণ করে যোগাযোগ করতেন বহির্জগতের সঙ্গে। কিন্তু তারপর হঠাৎ একটা কিছু ঘটে, যাতে রিলেহ শহরটা তার সমস্ত বিশাল অট্টালিকা স্থাপত্য সমেত তলিয়ে যায় সমুদ্র গর্ভে, আর বহির্জগতের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাদের। কিন্তু পুরোহিতদের মতে নক্ষত্ররা সঠিক অবস্থানে এলে আবার জেগে উঠবে সেই শহর, সেই সমস্ত কালো আত্মারা আবার বের হয়ে আসবে পৃথিবীর বুকে। ব্যাস, আর কিছু বলতে সাহস পায়নি কাস্ত্র। বারবার ভীষণভাবে জেরা করার সত্ত্বেও আর কিছুই বের করা যায়নি কাস্ত্রর পেট থেকে। এর আগে তার আরও কিছু কথা থেকে জেনেছিলাম এই উপজাতির সর্বপ্রথম সম্মেলন হয় মরুভূমির দেশ আরবে অবস্থিত স্তম্ভনগরী আইরেনে। বর্তমান পৃথিবীর মানচিত্রে যে শহরের কোনো অস্তিত্ব নেই। ইউরোপের উইচ কাল্টের সাথেও এই গোষ্ঠীর কোনো সম্পর্ক নেই। এমনকি গোষ্ঠীর সদস্যদের বাইরে তেমন আর কেউই এসব কথা জানে না। কোনো বইয়েও এই নিয়ে আর কিছু লেখা নেই।
শুধু সেসব অমর চৈনিক প্রধানদের কথা অনুযায়ী আরব দেশীয় আব্দুল আল হাজরাদের লেখা নেক্রোনমিকন বইতে দুটো কথা লেখা আছে, যার একাধিক অর্থ হতে পারে। সেই কথা দুটো হলো, দ্যাটস নট ডেড হুইচ ক্যান ইটার্নাল লাই, অ্যান্ড উইথ স্ট্রেঞ্জ অ্যাউন্ড ইভেন ডেথ মে ডাই। তো এই আর কি, এই বিষয়ে আরও তদন্ত চালিয়েও আর কোনো লাভ হলো না। এই গোষ্ঠী ভীষণ গোপনীয়। টুলেন বিশ্ববিদ্যালয়ের সাহায্য নিয়েও আমরা অনেক খোঁজখবর চালালাম, কিন্তু তাও কিছু হলো না। তারপর হঠাৎই এই সম্মেলনের কথা জানতে পারি, আর কিছু সাহায্য হতে পারে ভেবে চলে আসি। সৌভাগ্যক্রমে প্রফেসর ওয়েব এখানেই ছিলেন, আর তার সাথে আমার দেখা হয়ে গেল। এই অবিশ্বাস্য ঘটনার পরে বাকরুদ্ধ হয়ে গেলাম আমি। লেগ্রেসের থেকে সেই মূর্তিটা প্রফেসর ওয়েব পরীক্ষা করবেন বলে চেয়ে নিয়েছিলেন। পরে তার মৃত্যুর পর সেটি আবার ইন্সপেক্টরের কাছে ফেরত চলে যায়। সেই মূর্তির একটা ছবি প্রফেসর জর্জের কাছে থাকার কথা। বাক্সটায় খুঁজে সত্যি একটা ছবি পেলাম। সেই মূর্তি আর উইলকক্সের আনা মূর্তির মধ্যে কোনো ফারাক নেই। বেশ বুঝতে পারলাম যে প্রফেসর কেন সেই স্থপতির আপাতভাবে অবান্তর স্বপ্নের কথায় এতটা গুরুত্ব দিয়েছিলেন। লেগ্রাসের কথা থেকে এই অদ্ভুত গোষ্ঠীর সম্পর্কে এত কিছু জানার পর হঠাৎ যদি একজন অল্পবয়স্ক স্থপতি এরকম হুবহু এক দেখতে একটা মূর্তি, শুধু নয় মূর্তির নিচে লেখা চিত্রলিপিগুলো হুবহু একই রকমভাবে খোদাই করে নিয়ে আসে, আর সেই উপজাতির মন্ত্রের দুটো কথা স্বপ্নে শুনে এসে বলে, তাহলে তা ভাববার মতোই ব্যাপার বটে। তবে আমার ব্যক্তিগতভাবে একটা কথা মনে হতে লাগলো, আচ্ছা এই হেনরি উইলকক্স লোকটা সত্যি বলছেন তো আদৌ? এমন নয় তো যে হয়তো হেনরি কোথাও থেকে এই উপজাতির কথা শুনেছেন, আর এ বিষয়ে নিজে তদন্ত করতে গিয়ে যখন মনে হয়েছে যে কোনো জ্ঞানী ব্যক্তির থেকে সাহায্য নেওয়া প্রয়োজন, তখনই প্রফেসর জর্জকে এসব স্বপ্নের কথা বানিয়ে বলেছেন? যদিও খবরের কাগজের কাটিংগুলো দেখলে স্বপ্নের কথাটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না, তবুও আমার যুক্তিবাদী মনের এই যুক্তিটাই সব থেকে গ্রহণযোগ্য বলেই মনে হলো। হয়তো ঘটনাগুলো সব মনের মধ্যে তালগোল পাকিয়ে গিয়েই এরকম একটা যুক্তির কথা আমার মনে হতে লাগলো। আরও একবার ওই পাণ্ডুলিপি আর খবরের কাগজের কাটিংগুলোতে চোখ বুলিয়ে নিয়ে ঘটনাগুলো পরপর সিকোয়েন্স অনুযায়ী সাজাবার চেষ্টা করলাম। তারপর মনে হলো হেনরিকেই এ বিষয়ে সরাসরি জিজ্ঞেস করা যাক। যদি স্বপ্নের কথাগুলো বানানো হয়, তাহলে একজন বৃদ্ধ মানুষকে অহেতুক বিরক্তি করার জন্য দারুণ ভৎসনা জুটবে তার কপালে। যেমন ভাবা তেমন কাজ। হেনরি এখনও সেই থমাস স্ট্রিটের ফ্লেয়ার দে লিজের বিল্ডিংয়েই বাস করেন। সেখানে গিয়ে দরজায় বেল বাজাতে একজন বৃদ্ধ পরিচারক এসে দরজা খুলে দিল। হেনরির সাথে দেখা করতে চাই বলাতে সে আমাকে অপেক্ষা করতে বলে চলে গেল। আমি ড্রয়িং রুমের মধ্যে সাজানো মূর্তিগুলোকে অবাক হয়ে দেখছিলাম। এসবই হেনরির বানানো। লোকটা যে অত্যন্ত গুণী তাতে কোনো সন্দেহ নেই। পরিচারক ফিরে এসে আমাকে স্টাডি রুমটা দেখিয়ে দিয়ে বলল যে ওখানে গেলে হেনরির সাথে দেখা হবে। আমি রুমের সামনে গিয়ে দরজায় একটা ছোট্ট নক করতেই অন্যদিকে মুখ করে বসে থাকা হেনরি আমার দিকে মুখ করে চেয়ার থেকে না উঠেই জিজ্ঞেস করলেন, কি চাই? নমস্কার, প্রফেসর জর্জ গ্যামেল অ্যাঞ্জেলের নাম শুনেছেন নিশ্চয়ই। আমি তার দুঃসম্পর্কের এক নাতি। এটুকু শুনতেই দেখলাম ভদ্রলোক একটু নড়ে চড়ে বসলেন। হ্যাঁ, বেশ কয়েক বছর আগে ওনার সাথে যোগাযোগ হয়েছিল আমার। বলুন
আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? অতঃপর সেই মূর্তি আর স্বপ্নের ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করলাম। কথায় কথায় জানলাম প্রফেসর যে তার স্বপ্নের ওপর ভিত্তি করে এতদূর তদন্ত করে ফেলেছেন তা ভদ্রলোক জানেনই না। আমিও আর এ নিয়ে আগ বাড়িয়ে কিছু বললাম না। তবে কথাবার্তায় বুঝতে পারলাম স্বপ্নের কথা এক বর্ণ বানিয়ে বলেননি হেনরি। নিজের বানানো একটা মূর্তি আমার চোখের সামনে তুলে ধরলেন তিনি। হুবহু সেই ভয়ানক মূর্তি, কোনো ফারাক নেই। তার বক্তব্য, তিনি এই প্রাণী শুধু স্বপ্নে দেখেছেন, অথচ মাটির তালে হাত দিলেই তার হাত নাকি আপনা থেকেই এই মূর্তি বানিয়ে ফেলে তার অজান্তেই। তিনি কাব্যিক ভঙ্গিমায় তার স্বপ্নে দেখা নগরীর বর্ণনাও করলেন আমার কাছে। সেই বিশাল বিশাল স্তম্ভ, সবুজ পিচ্ছিল পাথরে ঢাকা রিলেহ নগরী, যার কোনো এক অনির্দিষ্ট দিক থেকে ভেসে আসছে কুথুলু ফটাগান, কুথুলু ফটাগান ধ্বনি। নিজের চোখে না দেখলে তেমন বর্ণনা বানিয়ে বলা অসম্ভব। আমার যুক্তিবাদী মন ভীষণ ধাক্কা খেল এতে। তবুও এর একটা ব্যাখ্যা হয়। হয়তো কখনো কোথাও হেনরি এই গোষ্ঠীর আচার উপচারের কথা পড়েছিলেন, তারপর সেখান থেকে অর্জিত জ্ঞান তার অবচেতনে ক্রিয়া করে তাকে ওই সমস্ত স্বপ্ন দেখাচ্ছে। যাই হোক, হেনরির সাথে কথা বলে বাড়ি ফিরে এলাম। এই চিন্তা যেন আমাকে তাড়া করে বেড়াচ্ছে প্রতিনিয়ত। তবে একটা ব্যাপার আমি বেশ বুঝতে পারছিলাম, এই বিষয়ে তদন্ত যদি আমি সম্পূর্ণ করতে পারি তাহলে প্রত্নতত্ত্ববিদ হিসাবে আমার বিখ্যাত হওয়া আর কেউ আটকাতে পারবে না। তদন্ত আরও এগিয়ে নিয়ে যেতে আমি পাড়ি দিলাম নিউ অরলিয়ান্সের ইন্সপেক্টর লেগ্রাসের সাথে দেখা করতে। ইন্সপেক্টর আমার পরিচয় শুনে আমাকে অনেক সাহায্য করলেন কাজে। তিনি নিজে যা জানেন তা তো বললেনই, সাথে সেই দিনের রেডের কিছু ছবি দেখালেন, আর সেই ধৃতদের মধ্যে যারা এখনও বেঁচে আছে তাদের কয়েকজনের সাথে কথাও বলিয়ে দিলেন। কিন্তু ওখানে যা জানতে পারলাম তা প্রায় সবই প্রফেসর নিজের পাণ্ডুলিপিতে আগেই লিখে গেছেন। তবে যাই হোক, এই ব্যাপারটা আমাকে কিছুটা উৎসাহিত করে তুলল। বেশ বুঝতে পারলাম আমি এমন একটা গোষ্ঠীর সন্ধানে এগিয়ে চলেছি যারা অত্যন্ত গোপনীয় আর অত্যন্ত প্রাচীন, যাদের আবিষ্কার সঠিকভাবে হলে প্রত্নতাত্ত্বিক মহলে আমার নাম চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কিন্তু আমার একটা সন্দেহ বর্তমানে বিশ্বাসে পরিণত হয়েছে। প্রফেসরের মৃত্যুটা মোটেও স্বাভাবিক ছিল না। ভুডু উপাসকদের মধ্যে অনেক নিগ্র নাবিক আছে বলে শুনেছিলাম। তাদেরই কেউ হয়তো ধাক্কাধাক্কির অছিলায় বিষ মাখানো সূঁচ দিয়ে আঘাত করে হত্যা করে প্রফেসরকে। হয়তো প্রফেসর অনেক বেশি জেনে ফেলেছিলেন, তাই তাকে সরানো জরুরি হয়ে পড়েছিল। বা হয়তো তিনি অনেক কিছু জানতে পারতেন, এই আশঙ্কা করা হয়েছিল আগেই, তাই জল বেশি দূর গড়াবার আগেই তাকে সরিয়ে ফেলা হলো। এখন আমিও যদি প্রফেসরের দেখানো পথেই তদন্ত শুরু করি তাহলে কি আমার ভবিতব্যেও এমনই কিছু অপেক্ষা করছে? আমিও কি তাহলে প্রফেসরের মতোই শুনছিলেন এইচপি লাভক্রাফটের কল অফ কথুলু গল্পের দ্বিতীয় অংশ তথা দ্য টেল অফ ইন্সপেক্টর লেগ্রাস। তৃতীয় তথা অন্তিম পর্ব আসছে খুব শীঘ্রই। গল্পে কথকের চরিত্রে সুমন, ইন্সপেক্টর লেগ্রাসের চরিত্রে তীর্থ, জোসেফ গালভেজের চরিত্রে অরিন্দম, হেনরি উইলকক্সের ভূমিকায় নির্ঝর, প্রফেসর ওয়েব এবং সমবেত আদিবাসী কণ্ঠে আমি সায়নদীপ, শব্দগ্রহণ ও আবহ নির্মাণে স্বর্ণদ্বীপ, পোস্টার ডিজাইনে ক্যানভাসার রৌমো, সমগ্র পরিচালনাতে আমি সায়নদীপ। কেমন লাগলো আমাদের আজকের নিবেদন সেটা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, এবং ভালো লাগলে লাইক শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। শুনতে থাকুন গল্পের ঠিকানা, যেখানে ভিন্ন স্বাদের গল্প শোনানোই আমাদের মূল লক্ষ্য। ধন্যবাদ।